ধাপে 139 উপজেলায় চলছে ভোট গ্রহণ। একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। পরিবেশ খুব সুস্থ আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো ভয় নেই। নারীদের যেমন পুরুষদেরও সেইভাবে ভোট দেওয়ার সুযোগ আছে। কিছুতেই থামছে না সীমান্তে মানুষ হত্যা। এবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি তরুণের মৃত্যু। রেলের বেশিরভাগ কোচের নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যাত্রী, খতিয়ে দেখার আশ্বাস মহাপরিচালকের। দিনে অন্তত 10 শিশুর জন্য জন্ম থ্যালাসেমিয়া নিয়ে বাহকের মাধ্যমে ছড়ায় জীবাণু। বিয়ের আগেই সঙ্গীর রক্ত পরীক্ষার পরামর্শ। এবং যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে রাফা ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান বন্ধ। কেরেম শালম ক্রসিং, নিহত আরো 54 জন। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে 139টি উপজেলা পরিষদে চলছে ভোট গ্রহণ। বৈরী আবহাওয়ায় সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। নির্বিঘ্নে ভোট গ্রহণে কেন্দ্রে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এদিকে নরসিংদীতে 2 পক্ষের সংঘর্ষে 10 জন আহতের ঘটনায় বন্ধ রাখা হয়েছে একটি কেন্দ্রের ভোট গ্রহণ। সুনামগঞ্জের একটি কেন্দ্রেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। প্রথম ধাপের নির্বাচন শুরু হয় সকাল 8টায়, কিন্তু শুরুতেই বৃষ্টির বাগড়ায় ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ভোটার উপস্থিতি। সারা দেশের মতো চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগরে সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। দামুড়হুদায় 96টি এবং জীবননগরে 62টি ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। 2টি উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার দলীয় প্রতীক না থাকায় টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলার কেন্দ্রগুলোতে ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিতে দেখা যায়। বান্দরবানের 3টি উপজেলায় নির্বাচন স্থগিত করা হলে এদিন সকাল থেকে ভোট গ্রহণ চলে সদর ও আলীকদম উপজেলায়। নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তায় পাহাড়ি ও বাঙালি নারী পুরুষ ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে প্রথম ধাপে সিলেট সদর, গোপালগঞ্জ, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলায় ভোট কেন্দ্রগুলোতে উৎসব আমেজে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। কেন্দ্রগুলোতে নিরাপত্তা দিচ্ছে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা। জয়পুরহাটে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্য দিয়ে প্রথম ধাপে কালাই, খেতলাল ও আক্কেলপুরে ভোট গ্রহণ চলে। তবে সকালে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। সুনামগঞ্জের শাল্লা উপজেলার 24 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে 2 চেয়ারম্যান পদপ্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে গতরাতে শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে অবনীমোহন দাস নামে এক প্রার্থীর পক্ষে প্রচারণা ও টাকা বিতরণের অভিযোগে কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিজাইডিং অফিসার অপু রঞ্জন দাস সহ 4 জনকে আটক করে পুলিশ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই মুহূর্তে ভোট গ্রহণের খবর জানাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। নিশাত, আপনি সকাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং 6ষ্ঠ উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন। আপনি আসলে একই প্রশ্ন আপনার কাছে থাকবে, ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি যে কেন্দ্রে আছেন? জ্যোতি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সারা দেশেই আজকে উপজেলা নির্বাচনের যে কটি কেন্দ্র রয়েছে, চতুর্থ ধাপের এই নির্বাচন হবে। চতুর্থ ধাপের মধ্যে প্রথম ধাপের নির্বাচনে 139টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই চিত্রই দেখানোর জন্য আমরা আসলে আছি আমরা ঢাকার কেরানীগঞ্জ উপজেলা এবং সেখানে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরেছি। সেখানে ভোটার যে সংখ্যা, সেই সংখ্যার তুলনায় কিন্তু ভোটারের উপস্থিতি অনেকটাই কম। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি এই মুহূর্তে আছি রাজাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ নামক একটি কেন্দ্রে এবং সেখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো ভোটার নেই বললেই চলে, অর্থাৎ পুরো কেন্দ্রটাই কিন্তু একেবারেই ফাঁকা অবস্থায় রয়েছে এবং এখানকার দায়িত্বরত আনসার যারা সদস্যরা রয়েছেন তাদেরকেও যদি একটু দেখানোর চেষ্টা করি, অনেকটা বসে সময় পার করছেন তারা।
নির্বাচনের পুরো যে সময়ে যে আসলে ভোটারদেরকে কেন্দ্রে পৌঁছে দেওয়া থেকে শুরু করে ভোট প্রদানের সহযোগিতা, সেটি কিন্তু কোনোটাই করা লাগছে না তাদেরকে। তারা অনেকটা বসে সময় পার করছেন এবং সেই সাথে আমরা ভোটারদেরও তেমন কোনো উপস্থিতি অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করেছিলাম এবং দেখেছি আসলে এখানে একেবারেই ভোটার নেই বললেই চলে। তবে আমরা এখানকার কোন কেন্দ্রে যে অবস্থা, সেই অবস্থারও খোঁজ খবর নিয়েছি। এখানে মোট 3,700 জন ভোটার সংখ্যা রয়েছে, তবে সেই তুলনায় কিন্তু ভোটার উপস্থিতি একেবারে কম। আমরা প্রিজাইডিং অফিসার যে রয়েছেন তার সাথেও কথা বলার চেষ্টা করেছি। সেখান থেকে তার যে দেওয়ার তথ্য মতে এখন পর্যন্ত একদম প্রায় 300 জনের মতোই এখানে ভোট প্রদান করতে এসেছেন। বাকিরা কিন্তু অনেকেই টোটালি ভোট প্রদান করতে এই কেন্দ্রে আসেনি। তবে এক্ষেত্রে আসলে ভোটার উপস্থিতি কেন কম সেটিও তিনি আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন যে এখানকার যে আশেপাশের মানুষজনের বাড়ির যে দূরত্ব সেটি অনেক বেশি থাকার কারণে মানুষ এখানে কম আসছেন। তবে সেই তুলনায় ভোটার উপস্থিতি হয়তো আরও সামনের দিকে আরও একটু বাড়বে বলে প্রত্যাশা করা যাচ্ছে। কিছু কিছু আমরা দেখছি দুই একজন গুটি কয়েকজন মহিলা ভোটার যারা আছেন তারা আসার চেষ্টা করছেন এবং ভোট প্রদানের জন্য তারা কেন্দ্রের ভেতরে আসেন। তবে সেই তুলনায় কোনো ধরনের কোনো লাইন আমরা এই কেন্দ্রের মধ্যে দেখতে পাইনি। তবে অন্যান্য যে কেন্দ্রগুলো সেই তথ্য ভিত্তিতে আমরা এখন পর্যন্ত এখানে তেমন কোনো সহিংসতা বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন আমরা এখন পর্যন্ত কোনো সংবাদ পাইনি। তবে ভোটারদের উপস্থিতি কম থাকার কারণে এখানে নির্বাচনের তেমন যে নির্বাচন কমিশনের যে প্রাপ্ত তথ্য, সেই তথ্যের ভিত্তিতে আমরা এখন পর্যন্ত পেয়েছি 225টি কেন্দ্রের মধ্যে তারা 100টি যে কেন্দ্রের তারা তথ্য পেয়েছে। সেখানে যে ভোটটার সংখ্যা সেখানে মাত্র 17,617 ভোট এখন পর্যন্ত, এখন দুপুর 12টা পার হয়ে যাচ্ছে, সেইখানে মাত্র 17,617 ভোট এখন পর্যন্ত পড়েছে, যা যেখানকার যে মোট ভোটার সংখ্যা সে মোট ভোটার সংখ্যার তুলনায় মাত্র 60%। তবে এখানে যে ভোটারের সংখ্যা আমি যদি একটু জানিয়ে রাখি, এখানে মোট 6,04,929 জন ভোটার রয়েছে। তো সেই তুলনায় মাত্র 17,000 ভোট অনেকাংশেই কম। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে বিকেল 4টা পর্যন্ত যেহেতু নির্বাচনের ভোট গণনা চলবে, সেই ক্ষেত্রে এখন অলরেডি বেলার প্রায় অর্ধেক সময় পার হয়ে গিয়েছে। তবে বাকি সময়ে আরও কত শতাংশ ভোট পড়বে সেটি এখন দেখার অপেক্ষা। আমরা কেরানীগঞ্জে বিভিন্ন কেন্দ্রের ঘুরবো এবং সেখানে আমরা ভোটারদের প্রত্যাশা এবং ভোটের যে পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করব। যদি এই ছিল কেরানীগঞ্জ থেকে আমার কাছে থাকা নির্বাচনী খবর। নিশাদ, আপনি ভোটের খবরাখবর সংগ্রহ করতে থাকেন, আবারও যুক্ত হব আপনার সাথে। এবার রাজশাহী থেকে ভোটের আরো খবর জানাচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের রাজশাহীর দুটি উপজেলায় আজকে ভোট গ্রহণ হচ্ছে। সেই একটি গোদাগাড়ি, একটি তানোর উপজেলায়। সকাল থেকে 8টার থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, সেই ভোট গ্রহণের মধ্যে প্রতিটি কেন্দ্রেই কিন্তু দেখা গেছে যে ভোট কেন্দ্রগুলি ফাঁকা, মানে ভোটার উপস্থিতি অন্য সময়ে যে ধরনের থাকে তার চেয়ে অনেক কম। গত জাতীয় সংসদ নির্বাচনেও আমরা দেখেছি যে ভোট কেন্দ্রগুলিতে প্রচুর ভোটার ছিলেন, কিন্তু এবার সেই ভোটারের উপস্থিতি আমরা কম দেখতে পাচ্ছি। তবে এই যে কেন্দ্রটি আছে আয়েশা সাবের আলী মাদ্রাসা, সেই মাদ্রাসা কেন্দ্রে কিছুটা নারী ভোটার আমরা দেখতে পাচ্ছি। রাজশাহীর যে দুটি উপজেলায় ভোট হচ্ছে তার মধ্যে তানোর এবং গোদাগাড়ি উপজেলার মোট ভোটার সংখ্যা 4,47,333 জন। এর মধ্যে গোদাগাড়িতে 2,81,160 জন ও তানোরে 1,66,173 জন। দুটি উপজেলায় মোট 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে 7 জন চেয়ারম্যান প্রার্থী, এর মধ্যে গোদাগাড়িতে 5 জন চেয়ারম্যান সহ 9 জন এবং তানোরে 2 জন চেয়ারম্যান সহ 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা যেটি বলছেন যে এখানে ভোট কেন্দ্রগুলিতে যে আগের যে বাধা দেওয়া কিংবা তাদেরকে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এরকম কোনো ঘটনা রাস্তায় ঘটেনি। আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর। প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একেবারে ভোট যাতে নির্বিঘ্নে হতে পারে সেজন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার সব উদ্যোগই তারা নিয়েছেন। আমরা দেখছি জেলা প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের যে ভ্রাম্যমাণ টিম তারা এখানে টহল দিচ্ছেন। ভোটাররাও উপস্থিতি যেহেতু কম, ভোটের কেন্দ্রের বাইরে কিন্তু অনেক উপস্থিতি আমরা দেখেছি। তবে কিছু প্রার্থী অভিযোগ করেছেন যে এখানে আগের রাতে কালো টাকা ছড়ানো হয়েছে, এমন অভিযোগ করেছেন। তারপরেও কিন্তু ভোট সকাল থেকেই এক ধরনের শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে। যদিও ভোটার উপস্থিতি যেটি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে অন্য ভোট কেন্দ্রগুলিতেও দেখেছি যে ভোটার উপস্থিতি কম, আমরা এই কেন্দ্রটিতেও দেখছি ভোটার উপস্থিতি কম। বলা যেতে পারে শান্তিপূর্ণ ভোট, কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কম এখন পর্যন্ত। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। দর্শক, এবার গাজীপুরে ভোটের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আপনার কাছে জানতে চাইবো ভোটের সার্বিক পরিস্থিতি এবং এই পর্যন্ত আসলে ভোটের হার কত শতাংশ পড়েছে, আপনি কোন কেন্দ্রে আছেন? জ্যোতি, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর
প্রথম ধাপে কিন্তু 3টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই উপলক্ষে কিন্তু আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হলো আপনার বিকে বাড়ি হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে কিন্তু সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। আপনি জানেন যে সকালবেলা কিন্তু মেঘলা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। এর ফলে কিন্তু মানুষ কিন্তু ভোট দিতে আসতে বিলম্ব করেছে এবং পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি এখানে কিন্তু আপনার যে সাধারণ যে ভোটার রয়েছে সব কিন্তু শ্রমিক শ্রেণীর ভোটার বেশি এখানে। তো তারা কিন্তু মানে আপনার এই প্রতিষ্ঠান কিন্তু বন্ধ দেওয়া হয়নি, ভোট উপলক্ষে কিন্তু বন্ধ না দেওয়ার ফলে কিন্তু তারা এখানে কিন্তু ভোট দিতে পারেনি এবং ছুটির ফাঁকে ফাঁকে কিন্তু লোকজন আসছেন এবং ভোট দিয়ে চলে যাচ্ছেন। তো আমরা এখানে যে প্রিজাইডিং অফিসার রয়েছে তার সাথে আমরা কথা বলেছি, উনি যেটা জানিয়েছেন এখন পর্যন্ত কিন্তু 15% ভোট পড়েছে, কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু বাড়তে শুরু করছে। যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু বাড়তে শুরু করেছে। আপনারা জানেন যে গাজীপুর সদর উপজেলা এবং কালীগঞ্জ এবং কাপাসিয়া 3টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু 34 জন প্রার্থী তাদের ভোটাধিকার জন্য লড়াই করছেন। 34 জন প্রার্থী এবং চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান এবং সাধারণ চেয়ারম্যান যেগুলো আছেন তারা কিন্তু ভোটের জন্য কিন্তু মোট 34 জন প্রার্থী লড়ছেন এবং আপনারা জানেন যে এখানে ভোটার সংখ্যা হলো 6,96,743টি ভোট রয়েছে এখানে। কিন্তু এই ভোটের আমরা কিন্তু এই নির্বাচনকে ঘিরে কিন্তু আপনারা জানেন যে ব্যাপক নিরাপত্তার বলয় কিন্তু তৈরি করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রেই আমরা দেখেছি 298টি ভোট কেন্দ্রের মধ্যে আমরা দেখেছি যে এখানে কিন্তু বিরাট আপনার বিশাল এই নিরাপত্তার যে একটি বলয় জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশন থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রতিটি কেন্দ্রেই কিন্তু আমরা ঘুরে দেখেছি যে এখানে কিন্তু আপনার নিরাপত্তা যে জোরদার করা হয়েছে। র্যাব, পুলিশ এবং আনসারের পাশাপাশি কিন্তু ভ্রাম্যমাণ আদালত এবং ম্যাজিস্ট্রেট রয়েছে কিন্তু প্রতিটি কেন্দ্রে এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু 13 থেকে 17 জন করে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রিজার্ভ রেখেছে। তো আমরা গাজীপুরের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে এখন পর্যন্ত কোনো মানে আপনার অনিয়মের কোনো সংবাদ আমরা পাইনি। শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে। তো যেখানটা আমি দাঁড়িয়ে রয়েছি আপনি দেখছেন যে এখানে কিন্তু দীর্ঘ লাইন লক্ষ্য করবেন আপনারা। এখানে কিন্তু লাইন ধরেই কিন্তু তারা ভোট দিতে আসছেন এবং আমরা কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম এই ব্যাপারে, কিন্তু সকালে তারা বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে কিন্তু আসতে পারেনি। এখন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতিও কিন্তু বাড়তে শুরু করেছে এবং তাদের পছন্দের প্রার্থীদের কিন্তু ভোট দেওয়ার জন্য তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন। তো আপনারা জানেন যে এইরকম কিন্তু আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি যে পুরুষের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও কিন্তু কম ছিল না, মোটামুটি মহিলাদের উপস্থিতিও ভালো ছিল। তো প্রতিটি কেন্দ্রেই কিন্তু আমরা দেখেছি তাদের পছন্দের প্রার্থী যারা রয়েছে তাদেরকে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা ব্যস্ত রয়েছেন। তো আমার কাছে বিকে বাড়ি কেন্দ্র থেকে এই ছিল সর্বশেষ। জ্যোতি, নজরুল, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন, আবারও যুক্ত হবার চেষ্টা করব এবং আপডেট নেওয়ার চেষ্টা করব আপনার কাছ থেকে। ভোটের সার্বিক চিত্র জানাতে এবার যুক্ত হচ্ছেন যশোর থেকে ইন্দ্রজিৎ রায়, বরিশাল থেকে শফিক মুন্সি এবং টাঙ্গাইল থেকে আতিক রহমান। আমি প্রথমেই চলে যাব যশোরে আছেন আমাদের সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, আপনার কাছে জানতে চাইবো আসলে কেমন অবস্থা আসলে যশোরে, ভোট কেমন চলছে এবং ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা, সব মিলিয়ে আমাদের দর্শককে জানাবেন। ধন্যবাদ জ্যোতি। আসলে যশোরে কিন্তু দুটি উপজেলাতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, কেশবপুর এবং মনিরামপুর উপজেলা, এবং এই দুই উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হচ্ছে। অর্থাৎ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। আমরা মনিরামপুরে আছি এখন। মনিরামপুরের যে কপালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এখানে 2200-র বেশি কিন্তু ভোটার রয়েছে। তার মধ্যে 4 ঘন্টায় ভোটাধিকার প্রয়োগ করেছেন 295 জন ভোটার। অর্থাৎ ভোটারের উপস্থিতি কিন্তু আমরা খুবই কম দেখছি। শুধু এই কেন্দ্র নয়, অন্যান্য কেন্দ্র আমরা ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু ভোটারের উপস্থিতি অনেক কম। এখানকার যিনি প্রিজাইডিং অফিসার তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে গতকাল যেহেতু বৃষ্টি হয়েছে এবং এখন ধান কাটার মৌসুম, ভোটারদের অনেকেই যারা পুরুষ ভোটার, বিশেষ করে শ্রমজীবী মানুষ, তারা এখন কাজে আছে এবং যারা নারী ভোটার, সাধারণত নারীদের উপস্থিতি কিছুটা বেড়েছে এবং
এবং তিনি আশা করছেন যে এই কেন্দ্রে অন্তত 60 থেকে 70% ভোট শেষ পর্যন্ত কাস্ট হবে বলে তিনি আশাবাদী। তাই বলছেন যে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে এবং ভোট আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করছেন। সব মিলিয়ে যদি বলি, মনিরামপুর এবং কেশবপুর উপজেলার কিন্তু ভোট গ্রহণ ইভিএমে হচ্ছে এবং মনিরামপুর উপজেলা যিনি একজন প্রার্থী আমজাদ হোসেন লাবলু, তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলছিলেন যে ইভিএম এর কারণে অনেক জায়গায় যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গ্রহণ ধীর গতিতে ভোট নেওয়া হচ্ছে এবং সে কারণেই ভোটারদের যে ভোট গ্রহণের যে বিষয়টি সেটি ধীরে ধীরে ভোট গ্রহণ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উঠতে পারলে ভোটের উপস্থিতি আরও বাড়বে বলে তিনি আশা করছেন। এবং এই ছিল মূলত যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ, আপনি থাকুন, আপনার ওখানেই আবারও যুক্ত হবার চেষ্টা করবে। এবার যাবো বরিশালে। বরিশালে আছেন শফিক মুন্সি। শফিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। প্রায় 4 ঘন্টারও বেশি সময় হয়ে গেল ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত আসলে ভোটের হার কত শতাংশ পড়েছে? আপনার কাছে কি তথ্য আছে, জানাবেন আমাদের দর্শককে। যদি আসলে আপনি যেমনটি বলছিলেন যে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ এই দুই উপজেলায় কিন্তু আজ বেলা 8টা থেকে কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে বরিশাল সদর উপজেলার 49 নং দিনার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 3499 জন এবং আমরা সর্বশেষ যে খবর পেয়েছি সেটা হচ্ছে এবং যে এখানে 1200+ ভোট এখন পর্যন্ত আসলে কাস্ট হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে এখানকার দায়িত্বরত যারা আছেন তারা। আপনাকে আরেকটু আসলে জানিয়ে রাখি, বরিশাল সদর এবং বাকেরগঞ্জ এই দুই উপজেলায় কিন্তু কেন্দ্র আছে যথাক্রমে 68টি এবং 113টি। তো এই সবগুলো কেন্দ্রে যেন সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করা যায় এজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ ভূমিকায় নিয়োজিত আছে। আমরা কিন্তু কথা বলেছিলাম বরিশালের জেলা পুলিশ সুপারের সাথে, তিনি আমাদেরকে বলেছে যে বিন্দু পরিমাণ যদি কোনো নির্বিঘ্নতায় বিচ্যুতি ঘটে কোন কেন্দ্রে কোনোভাবে আসলে যদি কোনো কেউ প্রভাব বিস্তার করার চেষ্টা করে সাথে সাথে খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছে এবং আমরাও কিন্তু সেই জিনিসটাই আসলে দেখতে পেরেছি। এখন পর্যন্ত কিন্তু বরিশাল সদর এবং বাকেরগঞ্জ এই দুই উপজেলার কোথাও কিন্তু আসলে কেন্দ্রগুলোতে ভোটের কোনো অনিয়মের মোটা দাগে কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি এবং ভোটাররাও খুব উচ্ছ্বাসের সাথে উদ্দীপনার সাথেই কিন্তু কেন্দ্রগুলোতে আসছে। সকালে হয়তো শফিক, থাকুন আপনি আমাদের সাথে। এবার যাবো টাঙ্গাইলে। টাঙ্গাইলে আমাদের আরেক সহকর্মী আতিক আছেন, আমাদের সাথে যুক্ত হবার চেষ্টা করছেন। আতিক, যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। আতিক, আপনার কাছে একই প্রশ্ন থাকবে, ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনি আমাদেরকে জানাবেন ছোট্ট করে। ধন্যবাদ জ্যোতি। আপনি জানেন যে টাঙ্গাইলের 2টি উপজেলার ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই উপজেলা পরিষদের নির্বাচনে অর্থাৎ আমি রয়েছি এখন কালামাজি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং এই কেন্দ্রে প্রায় 4200-এর উপরে কিন্তু ভোট রয়েছে এবং সকাল থেকেই কিন্তু গুড়ি গুড়ি আবহাওয়ার তারা ভোট দিতে আসছেন এবং বাইরে কিন্তু অনেক ভোটার সংখ্যার উপস্থিতি রয়েছে এবং বাইরে কিন্তু তারা ভোটের উৎসব করছেন, কিন্তু ভিতরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভোটাররা কিন্তু তারা ভোট দিতে আসছেন এবং এই মুহূর্তে আসলে এই যে ছোট অর্থাৎ ভোটের 4 ঘন্টা পার হয়ে গেলেও ছোট ছোট কিছু অভিযোগ রয়েছে, অর্থাৎ যে দোয়াত কলম সমর্থিত এবং তারা কিন্তু ছোট ছোট অভিযোগ তারা করেছেন এবং এই অঞ্চলে আসলে নারী ভোটারদের সংখ্যা কিন্তু অনেক বেশি রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এর আগের সংবাদে আমি মূলত এই কেন্দ্রে আমি লাইভ করতেছিলাম, তখন কিন্তু আসলে ম্যাজিস্ট্রেটের বাধার মুখে আসলে করতে হয় এবং পরবর্তীতে তিনি কিন্তু আসলে লাইভ না করার কিন্তু আমাকে নির্দেশনা দিয়েছিলেন। তো এই কেন্দ্রে আসলে যারা ভোট দিতে আসছেন তারা বলছেন যে ভোটের পরিবেশ এবং পরিস্থিতি খুবই ভালো রয়েছে এবং 2টি উপজেলায় এই ভোটের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং এখন পর্যন্ত আসলে ছোটখাটো ঘটনা ছাড়াও তেমন কিন্তু বড় ধরনের কোনো ভোটের পরিবেশ সমস্যা হয়নি। যদি এই ছিল আমার কাছে সর্বশেষ উপজেলা পরিষদ।
যশোর থেকে ইন্দ্রজিৎ রায়, বরিশাল থেকে শফিক মুন্সি এবং টাঙ্গাইল থেকে আতিক রহমান আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন ভোটের খবরাখবর জানাতে। নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স। ভোর 5:30টার দিকে সিংহেশ্বর ইউনিয়নের হরিরামপুর এলাকায় শেরপুরগামী ঝিনাইগাতি এক্সপ্রেসের বাসের সাথে সংঘর্ষে উপজেলা নির্বাহী অফিসার সরকারি গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর আহত ইউএনও আরিফুল ইসলাম প্রিন্সকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসের সহকারী মামুনকে আটক করা হয়েছে। এই মুহূর্তে যে ঝিনাইগাতি এক্সপ্রেস ওই বাস প্রচণ্ড গতিতে আসছিল এবং মানে ব্রেক ধরার কারণে বাস স্লিপ খাইতে আমাদের গাড়ির সাথে ধাক্কা লাগছে আর কি। আচ্ছা আচ্ছা, আমি নির্বাচন ডিউটিতে নিয়োজিত আছি, মোবাইল ডিউটিতে নিয়োজিত আছি। তো ইন দিবেন টাইমে আমরা বাইরে খবর পাইলাম যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। স্যারের গাড়ির সঙ্গে যে সময় লাগে আমি 3-4 চিৎকার দিছি গাড়ির ভিতরে, সবাই চলে গেছে কিন্তু আমি এই জায়গায় ছিলাম, গাড়ির কাছেই ছিলাম। যাত্রী ছিল, যাত্রী চলে গেছে, চলে যেতেছে। ড্রাইভার তো সঙ্গে সঙ্গে পালাই গেছে। আমার নাম আব্দুল্লাল মামুন। অ্যাক্সিডেন্ট আমি তো ফুলপুর ছিলাম, এরপরে মুস্তফা বাবার দ্বারা অ্যাক্সিডেন্ট করছে, পরে আর বিস্তারিত কিছু বলতে পারে নাই। পরে আমি দৌড়ে আসছি, পরে শুনছি যে তাদেরকে নিয়ে গেছে, এখন ময়মনসিংহ নিয়ে গেছে হাসপাতালে। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতরাতে রণচণ্ডী বিজিবি ক্যাম্পের 447 পিলার এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতরা মাগুরা ও বমরতুল গ্রামের বলে জানা গেছে। বিজিবি জানায়, মঙ্গলবার সকালে তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী বিজিবি ক্যাম্পের দরগাসিং সীমান্ত এলাকায় ওই 2 যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেয়, কিন্তু পুলিশ আসার আগেই বিএসএফ ওই যুবকদের মরদেহ ভারতে নিয়ে যায়। নিহতরা গরু আনতে কাঁটাতার কেটে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে জানা গেছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, সীমান্তে গুলির বিষয়ে নিহতের পরিবারের সদস্যরা কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ জ্যোতি। আসলে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নিহত ইয়াসিনের বাসায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কান্নার একটি রোল পড়েছে। আসলে স্বজনরা জানে না যে আজ মাসখানেক আগেই কিন্তু আসলে ইয়াসিনের বিয়ে হয়েছে। এখনো কিন্তু হাতের মেহেন্দির যে দাগ সেটি কিন্তু এখনো শুকায়নি। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে গতকালকে রাতে আসলে ভারতের সীমান্তে পাড়ি দিয়ে কিন্তু আসলে গরু আনার জন্য হয়তোবা গেছে, এরকম একটি ধারণা যে একটি কুচক্র মহলের চক্রান্তে এইসব যুবকেরা সেখানে টাকার লোভে কিন্তু আসলে ভারতের সীমান্তে পাড়ি দেয়। আর এই ভারতের সীমান্তে পাড়ি দিতে গিয়ে মাসের পর মাস, অর্থাৎ আমরা দেখি যে গুলির শব্দ, কখনো নিহত পরিবারের এই যে শোকের কান্না সেটি কিন্তু আমরা অব্যাহত রয়েছে। আমরা কথা বলেছি বিজিবির যে সিও, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছে যে আসলে এইখানকার যে 2টি লাশ বাংলাদেশে মারা গেছে, এই 2টি লাশ আসলে ভারতের যে বিএসএফ তারা কিন্তু নিয়ে গেছে, যেই কারণে কিন্তু আসলে তাদের যে বাংলাদেশে তাদের স্বজনদের কাছে ফেরত নেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু করেছে বলে এমনটি জানিয়েছে। কিন্তু এদিকে যারা স্থানীয় রয়েছে তারা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এইখানে কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে যারা কিন্তু প্রতিনিয়ত এসব যুবকদের, অর্থাৎ যে ইয়াসিন মারা গেছে তার বয়স মাত্র কিন্তু 24 বছর, সদ্য কিন্তু সে কিন্তু বিবাহিত জীবন পাড়ি দিয়েছে। এই 1 মাস যেতে না যেতেই কিন্তু আসলে লোভের কারণেই বলেন আর দুষ্ট লোকের চক্রান্তের কারণেই বলেন কিন্তু আসলে সে লোভে পড়ে ভারত সীমান্ত পাড়ি দিয়েছে। আর যখন এই ভারত সীমান্ত পাড়ি দিয়ে কিছু গরু আনতে গিয়েছে তখনই কিন্তু আমরা দেখেছি যে আসলে বিএসএফ এর গুলিতে 2 জন নিহত হয়েছে। ইয়াসিন সহ আরেকজন নিহত হয়েছে। যে আমরা বর্তমানে যে ইয়াসিনের বাসায় আছি, আসলে আমরা দেখছি যে সকাল থেকে এখানে বিভিন্ন এলাকার লোকজন কিন্তু জড়ো হয়েছে, কিন্তু যে স্বজন হারানোর যে বেদনা সেটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে ঘরে কান্নার একটি রোল পড়ে গেছে। অর্থাৎ এখানকার যারা স্থানীয় লোকজন আছে তারা
বলছেন যে আসলে এরকম যেন আর না হয়, এরকম যেন প্রত্যেকটি পরিবারে এই অল্প বয়সে যারা যুবক রয়েছে তারা যেন আসলে ঝরে না পড়ে। সামান্য কিছু টাকার কারণে কেন জানি এরা লোভে পড়ে গিয়ে এই সব কাজ করছে, এসব কাজ থেকে যেন বিরত থাকে সেই জন্য কিন্তু স্থানীয় লোকজনেরা আমাকে জানিয়েছে। যদি আপনাকে জানাতে চাই আসলে এই গত 6 মাস ধরে আমরা দেখেছি যে আসলে একের পর এক ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। আমরা যে বিজিবির সাথে কথা বলেছি, বিজিবি আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এখানে গত 6 মাসে কিন্তু এ নিয়ে গতকালকে যদি 2 জনের কথা ধরা যায় তাহলে কিন্তু 3 জনের মৃতদেহ উদ্ধার করেছে বিজিবি। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে যদি সর্বশেষ। পঞ্চগড় থেকে আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু যুক্ত ছিলেন আমার সাথে। কথায় বলে কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই, যার বাস্তব প্রমাণ মিলল বিভিন্ন গন্তব্যের ট্রেনে। রেল বিভাগ বলছে যে ট্রেনের প্রতিটি কোচে ফায়ার এক্সটিংগুইশার থাকবে, কিন্তু সরজমিনে বেশিরভাগ কোচেই দেখা যায় না। যেগুলোতে আছে তাও মেয়াদ উত্তীর্ণ। খোদ মহাপরিচালক বলছেন বিষয়টি খতিয়ে দেখা হবে। আর যাত্রীদের প্রশ্ন, তবে কি নিরাপদ যাত্রার তকমা হারাতে বসেছে রেল যোগাযোগ? বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। সবশেষ 5 জানুয়ারি রাজধানীর গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারান 4 জন। এর আগে কেবল 2023 সালে 12টি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু এমন ঘটনাগুলোতে কতটুকু টনক নড়েছে রেল কর্তৃপক্ষের, সেটি অনুসন্ধানে দেশ টিভি টিম রাজধানীর কমলাপুরে। ঢাকা রাজশাহী রুটে চলাচল করা সিল্ক সিটি ট্রেনের চিত্র এটি। কয়েকটি বগি ঘুরে দেখা গেল বেশিরভাগ বগিতে নেই ফায়ার এক্সটিংগুইশার। 2-1টিতে থাকলেও মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। সরকারিভাবে দিছিল আর কি, পরবর্তীতে হয়তো ওনার খেয়াল করে নাই। সুবর্ণ এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস সহ বেশিরভাগ ট্রেনের চিত্র একই। প্রতিটি ট্রেনে থাকে ফায়ার সেফটি ব্যবস্থা। সেই ধরনের ব্যবস্থা সুবর্ণ এক্সপ্রেস নামে ট্রেনে আমরা দেখছি অগ্নি নির্বাপক যে যন্ত্রের যে ব্যবস্থা, সেই যন্ত্রের চিহ্ন থাকলেও নেই সেই ফায়ার সেফটির অগ্নি নির্বাপক যন্ত্রটি। সড়ক পথের গাড়িগুলোর আগুন দ্রুত নির্বাপন করা গেলেও বেশিরভাগ ক্ষেত্রে ভয়াবহ আকার নেয় ট্রেনের আগুন। কিন্তু সেই ট্রেনেই আগুন নেভানোর ব্যবস্থাপনায় এত গাফিলতি, তাহলে যাত্রীদের নিরাপত্তা কোথায়? অনেক সময় আগুন লাগে, আগুন লাগলে এটা থাকলে সুবিধা, আগুন নিভিতে সুবিধা না। যদি এটা না থাকে তাহলে দেখা যায় এখান থেকে এক জায়গা থেকে লাগতে অনেক জায়গায় ঘুরে যাবো। অনেক ঝুঁকিপূর্ণ, শুধু ঝুঁকিপূর্ণ না, প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। কিন্তু জানি নিরাপত্তা নেই, হচ্ছেন না। এই আর কি বলবো, আমরা তো কিছু বলার নেই। আমার মনে হয় যে থাকা উচিত, কারণ ইদানিং যেহেতু দেখতেছি আমরা রেল দুর্ঘটনা ঘটতেছে বা আগুন ধরতেছে বিভিন্ন জায়গায়, তো সেক্ষেত্রে আমার মনে হয় থাকা উচিত। বিষয়টি যার দেখার কথা, রেলওয়ের সেই মহাপরিচালক প্রশ্ন শুনেই অবাক। উল্টো জানান সব বগিতেই রয়েছে ফায়ার এক্সটিংগুইশার। ঠিক আছে, এটা হতেই পারে, মেয়াদ উত্তীর্ণের বিষয়টা আপনি যখন নোটিশ দিলেন আমি এটা বিষয়টা দেখতেছি, আর না থাকার কোনো কারণ নেই। তারপরেও আপনি যখন বললেন এটা চেক করে দেখি, এমনও হতে পারে হয়তো দেখা যাচ্ছে যে কোনো কারণে হয়তো বগি চেঞ্জ করেছে, বগিতে ছিল হয়তো লাগানো হয়নি বা আনা হয়নি, কিন্তু এই জিনিসটা হওয়ার কথা না। তারপরে কনসার্ন যারা আছে তাদের সঙ্গে আমি কথা বলে দেখি এবং এটা যাতে না হয় বা এটা যেন থাকে সেই বিষয়টা আমি এনশিওর করব। তুলনামূলক নিরাপদ যাত্রা ভেবে যারা ট্রেন ভ্রমণকেই বেছে নেন, সেই যাত্রীদের প্রশ্ন, ট্রেন থেকেও কি শেষ পর্যন্ত নিরাপদ যাত্রার তকমা মুছে যাবে? শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।